ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে। জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে ফার্নেস অয়েলের দাম লিটারে 1 লাফে বাড়ল 24.5 টাকা। বিদ্যুতের দাম বৃদ্ধির আশঙ্কা বিশ্লেষকদের। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 10 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। আগামীকাল প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল পহেলা বৈশাখ। 1433 সাল বরণে প্রস্তুত সারা দেশ। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের। তাতে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা সমাধান ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ট্রাম্পের নির্দেশের পরেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে 1 লাফে লিটারে 24.59 টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহৃত এই বিশেষ জ্বালানির দাম বাড়ালো বিইআরসি। এতে করে এখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম হলো 94.69 পয়সা। বিশেষজ্ঞরা বলছেন এর সরাসরি প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে। জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বড় শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বিশেষ জ্বালানি তেল ফার্নেস অয়েল। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য অপরিহার্য জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়ানোর কারণে সরকারি বিপাকে পড়বে বেশি। লোকসান এড়াতে অনেক বিদ্যুৎ কেন্দ্রই উৎপাদন কমিয়ে দিতে পারে, আর তাতে বাড়বে লোডশেডিং। বিশ্ববাজারে জ্বালানির দামের এই অস্থিরতা এড়াতে আগে থেকে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ ছিল বিশ্লেষকদের। 94.69 পয়সা প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দরের প্রভাব বিদ্যুতের দামে পড়লে আবারও অর্থনীতিতে চড়া মূল্যস্ফীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দর্শক, আমরা ফুয়েল স্টেশনগুলোতে জ্বালানি তেলের অবস্থার খবর জানবো। ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, আর মেহেরপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হামিদুর রহমান কাজল। আমরা আরিফের কাছে যেতে চাই। আরিফ, আপনার পিছনে যানবাহনের দীর্ঘ সারি, এই সারি প্রায় মাসখানেক ধরেই দেখা যাচ্ছে। কেমন দেখছেন আজকের অবস্থা সেখানে? সারি ধরে যে লাইনটি বা দীর্ঘ সারি গাড়ির, সেই দীর্ঘ সারিটি কিন্তু এখনও বিদ্যমান। কারণ হচ্ছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার প্রতিটি পাম্পেই এই দীর্ঘ লাইন বা দীর্ঘ অপেক্ষা চালকদের জ্বালানি তেলের জন্য। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি যে স্টেশনে ফিলিং স্টেশনে আছি সেখানে কিন্তু এখন তেল দেওয়া বন্ধ। এখন কখন নাগাদ আসলে তেল নিয়ে আসবেন এবং কি তেল গ্রাহকের কাছে পৌঁছাবে সেটা নিয়ে অনেকটা দুশ্চিন্তা আছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন। কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন একটু বলুন। আমি 6টা 20-এ এখানে আসছি, এখন পর্যন্ত তেলের কোনো খবর পাইনি। গাড়ি এখনো এখানে আছে, গাড়ি যাবে ফতুল্লা, তারপরে আনলোড হবে, তারপরে তেল দিবে। তাতে আনুমানিক 3টা 3:30 বাজবে। আমরা যারা রাইড শেয়ার করি তারা খুব বিপদে আছি, কারণ আমাদের তেলটা নিতে হয় অনেক কষ্ট করে, আবার এই তেলটা দিয়ে রাইড শেয়ার করতে হয়, করে তেলটা যখন শেষ হয়ে যায় তখন আবার এসে তেল নিতে হয়। আমাদের ঘুমানোর টাইমটাও একটু সমস্যায় আছি আর হিমাদ্রি, শুধুমাত্র যে ভোগান্তির মাত্রা সব জায়গাতে কিন্তু এর প্রভাব পড়েছে। আমি যদি একটু বলতে চাই যে পুরো রাজধানীর পাম্পগুলোর সামনে এই দীর্ঘ যানবাহনের যে লাইনের চাপ,
চাপটি থাকে, সেই চাপের কারণে কিন্তু একাংশ রাস্তা বন্ধ হয়ে যায়, আর অন্য অংশ দিয়ে গাড়ি চলাচল করে, যানবাহন চলাচল করে, সচল থাকলে যান চলাচল সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে একটা তীব্র ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হয়। যেমন আমরা আসার পথে আমরা দেখেছিলাম নিকুঞ্জতে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি, যানজটের যে চিত্র সেটাও কিন্তু আমরা দেখেছি। তার মানে বলা যায় যে শুধুমাত্র চালকরা ভোগান্তিতে পড়ছে না, পড়ছে প্রত্যেকে, রাজধানী নগরবাসী প্রত্যেকে কিন্তু আসলে ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছেন, সময় পার করছেন। এই যে ভোগান্তি আসলে কবে নাগাদ কাটবে সে বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে কত জোরালোভাবে ভূমিকা রাখা যায় সেটারও কিন্তু দাবি জানিয়েছেন এখানকার ভুক্তভোগীরা। তো এই ছিল হিমাদ্রি, এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, ধন্যবাদ। আমরা মেহেরপুর যেতে চাই, সেখানে আছেন হামিদুর রহমান কাজল। কাজল, কেমন দেখছেন মেহেরপুরের পরিস্থিতি? শুরু হওয়ার পর থেকে যে দীর্ঘ লাইন সেটা কিন্তু এখনও রয়েছে এবং যুদ্ধবিরতি ঘোষণার পরও কিন্তু সেই সংকট এখন পর্যন্ত কাটেনি। মেহেরপুরের তেল পাম্পগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর শহরের একটি ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনতে কিন্তু দেখা যাচ্ছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু সেই ভোর থেকে অপেক্ষা করছে এবং দীর্ঘ সময় কিন্তু তারা এখানে থেকে তেল সংগ্রহ করছে। তারা যেমনটি বলছেন, তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করার কারণে কিন্তু তাদের কর্মক্ষেত্রে যে সময়ের অপচয় বা সঠিক সময়ে কিন্তু তারা সেখানে যেতে পারছেন এবং তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তারা সেই তেল কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখন একজন কথা বলতে চাই একজন বাইকারের সাথে, যে আসলে আপনি কখন এসেছেন এখানে, এখন তেল পেয়েছেন কিনা? আমি সেই 7টার পরে আইছি, এখনো তেল পাই নাই। আসলে এইভাবে তেল সংগ্রহ করতে আপনাদের কি সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে আমরা মার্কেটে জব করি, আমরা এই তেল নিতে অর্ধেক বেলা হয়ে যায়। এই মার্কেটে কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়, মানে অনেক বেকার ঘটে। কিছু দোকান আবার 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের মার্কেটে কাজ দেখা যাচ্ছে 30-40টা দোকান আছে, ওইটা ভিজিট করতে 8টা-9টাও বেজে যায়। এতে সমস্যা ভুগত আমরা অনেক। যেমনটি শুনছিলেন, আসলে যারা মার্কেটে কাজ করে তারা কিন্তু এটা নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছে, কারণ তাদেরকে সবসময় মার্কেটে তেলের উপর মানে মোটরসাইকেলের উপরে থাকতে হয়। পাশাপাশি এটা কিন্তু কৃষি অধ্যাসিত একটি জেলা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজেল লাগে। সেক্ষেত্রে ডিজেলেরও কিন্তু বড় সংকট আমাদের এখানে দেখা দিয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলছে যে কৃষকরা যেন সঠিকভাবে সেই তেল পায়, সেখানে তেল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সুশৃঙ্খলভাবে যেন কৃষকদের মাঝে সেই তেলগুলো সরবরাহ করতে পারে সেদিকে নজরদারি করা হচ্ছে। এই ছিল মেহেরপুর থেকে জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি। হিমাদ্রি। কাজল, ধন্যবাদ আপনাকে। সরকারের নিয়ম অনুযায়ী অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগের বিধান নেই, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না লালমনিরহাটের অনেক সরকারি চাকরিজীবী। অফিস টাইমে জ্বালানি তেলের জন্য পাম্পের লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে তাদের কর্মঘণ্টা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা গ্রহীতাদের। লালমনিরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত থাকে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সেখানে সামিল সরকারি চাকরিজীবীরাও। কারো গলায় ঝুলছে পরিচয়পত্র, কারো মোটরসাইকেলে সাঁটানো আছে সরকারি স্টিকার। যদিও এই সময় তাদের থাকার কথা নিজের কর্মস্থলে। অফিস কক্ষে তালা ঝুললেও পাম্পে বসে চলছে আড্ডা। অফিস নয়, তেলই যেন তাদের কাছে মুখ্য। তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তেল তো পাচ্ছি না, লাইন খাড়িয়া দীর্ঘ 3 ঘন্টা থেকে আসি, এখন পাবো কিনা সন্দেহ আছে। নিয়ন্ত্রণ সরকারি মানে আধা সরকারি কাজে যারা নিয়োজিত হচ্ছে তাদের জন্য যে কোনো একটা সুবিধা দেয়, এরকম হলে তো আমাদের সার্ভিস দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। স্কুল টাইমে শিক্ষকরা তেলের লাইনে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ক্লাসে মনে করি শিক্ষাদান যদি ব্যাহত হয়, এটা তো করার কিছু নেই। আর তো আমার তো যে জায়গায় আমার বাড়ি সেখান থেকে প্রতিষ্ঠানে যে যাওয়া আসা বিকল্প হয়ে সেটা তো নাই এবং অনেক ব্যয়বহুল। পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন তেল সংগ্রহের জন্য। এতে করে তারা যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না এবং সেবা গ্রহীতারা তারা বঞ্চিত হচ্ছেন। অফিস সময়ে তেল নেয়ার সুযোগ নেই জানান লালমনিরহাট জেলা প্রশাসক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। কাজ দেওয়া শুরু হয়ে গেছে, আপনি দেখতেছেন। দিনের মধ্যে এটা সহনীয় হয়ে যাওয়ার আশা করতেছি আমরা। আমাদের টাইমিং দেওয়া আছে হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারা যদি একটু আর্লি আসে তাহলে সকালেই তারা এটা সংগ্রহ করতে পারবে। সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি চায় জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে নিবন্ধিত মোটরসাইকেল 43 লাখের বেশি। রাইড শেয়ারিংয়ের জনপ্রিয়তার কারণে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও
বর্তমানে জ্বালানি সংকটে চালকদের হয়রানি ও ভোগান্তি চরমে। কোম্পানিগুলো নানা অফার দিলেও তেল সংকটে বাইক বিক্রি স্থবির হয়ে পড়ায় বড় চাপের মুখে এই খাতের ব্যবসায়ীরা। মানুষ এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে প্রাধান্য দিতে শুরু করায় বিক্রি দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক মাসেরও বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের এমন দীর্ঘ লাইন, কর্মঘণ্টা নষ্ট সহ নানা সংকটের মুখোমুখি চালকরা এখন নিজের বাইকের প্রতি বিরক্ত। জ্বালানি সংকটকেই বড় হয়রানি ও ভোগান্তির কারণ মনে করছেন বাইক চালকরা। যদি এইভাবে চলতে থাকে দেশ, তাহলে আমি নিজেও আমার বাইক বন্ধ করে আমি একটা সাইকেল কিনে নিব। আজকে আমি বাসা থেকে বেরোইছি, আমি এই অনিশ্চয়তা নিয়েই বেরোইছি যে আমি এখন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো কি পারবো না। রাইড শেয়ারিং এর জনপ্রিয়তার কারণে যেসব বেকার তরুণ মোটরসাইকেলে কেনার কথা ভাবছিলেন তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। তেল নিতে গিয়ে যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, অনেকে দেখি সারা রাত দাঁড়িয়ে থাকে। তার যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তার ফ্যামিলি টাইম নষ্ট হচ্ছে। সাধারণ মানুষজন আসলে অতিরিক্ত বিরক্ত। রাজধানীর মোটরসাইকেল শোরুমে আগের মতো বিক্রি নেই। কর্তৃপক্ষ বলছেন বৈশ্বিক পরিস্থিতি ও তেল সংকটের চাপের মুখে এই শিল্প খাত। জিওপলিটিক্যাল ইস্যুতে ফুয়েল ক্রাইসিস যে ইস্যুটা, তো ওভারঅল এই কারণে মার্কেটে একটা স্থির দেখা গিয়েছে। ফুয়েল পাওয়া যাচ্ছে না, আমি যদি বাইকটা কিনি, একটা নতুন বাইক নিয়ে আমি কীভাবে চালাবো, সো ওভারঅল এখানে একটা ইম্প্যাক্ট দিয়েছে। ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার আছে। এদিকে জ্বালানি সংকট ও ভোগান্তির কারণে অনেকে এখন বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেলে ঝুঁকছেন। বর্তমানে যে তেলের একটা ক্রাইসিস যাচ্ছে সারা বিশ্বে, সো আমি খুব সহজেই তেলের পরিবর্তে বিদ্যুৎ দিয়ে আমি স্বল্প দূরত্বে খুব সহজেই যেতে পারতেছি। এছাড়া খরচ কম হয়, স্বল্প দূরত্বে যাতায়াতে এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে বেশি প্রাধান্য দিচ্ছেন, ফলে ইলেকট্রিক বাইকের বিক্রি বেড়ে গেছে দ্বিগুণ। ফুয়েল সংকটের কারণে ইলেকট্রিক মোটরসাইকেলের সেলস অলমোস্ট ডাবল হয়েছে আর কি। জাস্ট 60 টাকায় সারাদিন 60 কিলো, এটা হিউজ একটা অপরচুনিটি। 5.5 লাখের জায়গায় আমরা 2,80,000 টাকা ইনভেস্ট করলে লিথিয়াম ব্যাটারি দিয়ে পাচ্ছে এবং মাইলেজ পাচ্ছে হচ্ছে 120 থেকে 150 কিলোমিটার। মধ্যবিত্তের যাতায়াতের প্রধান ভরসা এই মোটরসাইকেল। দেশের শোরুমগুলোতে নতুন নতুন ব্র্যান্ড আর লোভনীয় অফার থাকলেও ক্রেতার যেন প্রায় দেখাই নেই। ফলে দেশের 2 চাকার এই শিল্প এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কত দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব সেটি এখন দেখার বিষয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 28 দিনে হাম এবং তার উপসর্গ নিয়ে দেশে 16,874 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 179 জনের। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 2,489 জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে 24 জনের। ঝুঁকিতে আছে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। টিকাই এই রোগের সুরক্ষার প্রধান উপায়। বিশেষজ্ঞরা বলছেন হামের এই সংক্রমণ আরও মাস খানেক থাকবে, তবে হামের মৃত্যু কমতে সময় লাগতে পারে 2 মাস। দীর্ঘ রোগ আক্রান্ত শিশু, 12 মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, টিকা না নেওয়া ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে। হামের বিস্তারের মধ্যেই দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকা কার্যক্রম। আগামী 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু। বিএনপির 36টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী 16 এপ্রিল থেকে। দলের টিকিট পেতে নিজের এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামায়াত ইসলামী। প্রার্থীদের মনোনয়নপত্র দিতে হবে আগামী 21 এপ্রিলের মধ্যে। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনের নির্বাচন বিএনপির মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের শেষ দিনে রবিবারও উৎসব মুখর ছিল দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফর্ম জমা দিতে না পারায় আজও মনোনয়ন ফর্ম জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে জামায়াতের সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে 21 এপ্রিলের মধ্যে। আগামীকাল মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদে বিরোধী দলের কোটা হিসেবে 68 সংসদ সদস্যের আনুপাতিক হারে জামায়াত পাবে 12টি আসন। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। 1433 সালকে বরণ করে নিতে সারা দেশে চলছে জোর প্রস্তুতি। বিশ্ব বাঙালির প্রাণের এই আয়োজন ঘিরে এখন সাজ সাজ রব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে রং তুলিতে সৃষ্টির মুখরতা।
চারুকলার পুরো অনুষদে চলছে বিশাল সৃজনযজ্ঞ। দিনরাত এক করে শিল্পীরা তুলির আঁচড় আর রঙের মায়াজালে জীবন্ত করে তুলছেন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে। সবাই অনেক ক্রিয়েটিভ এখানে, সবার পেইন্টিং করতেও দেখতেও ভালো লাগতেছে, আবার যারা পেইন্টিং গুলো ঝুলানো ওই পেইন্টিং গুলো অনেক ভালো লাগতেছে। ভীষণ ভালো লাগছে। এতদিন টিভিতে দেখতাম, এই প্রথম আসলাম মানে সচক্ষে দেখতে। সবের আমেজে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিক্ষার্থীরা বলছেন প্রায় মাস জুড়ে চলছে এই কর্মযজ্ঞ। এখানে বাঘের মুখোশ আছে, তারপরে লক্ষ্মী প্যাঁচার মুখোশ আছে, এখানে স্বর আর্ট করছে সবাই, ভালো লাগছে। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, সেই হিসেবে আমার ভালো লাগছে। সবার মঙ্গল কামনা করছি। বাঙালির ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য এসব আঁকছি আমরা। বাইরে যেমন দেয়ালের মধ্যে আমাদের নকশি কাঁথার ডিজাইনে কাজ করেছি। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নয়, এবার বৈশাখী শোভাযাত্রা নামে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী পদযাত্রাটি। আর এই শোভাযাত্রাকে বর্ণিল করে তুলতেই মগ্ন চারুকলার শিক্ষার্থীরা। এখানে বাংলাদেশের কালচার ওরা আর্টের মাধ্যমে তুলে ধরেছে, এটা আমার দেখতে অনেক ভালো লাগছে। মোরগের যে ভোরের সকালের যে একটা আভা, সেটাকে ফুটায় তোলার জন্য আমরা মোরগ স্ট্রাকচার করতেছি। আমাদের স্ট্রাকচার থাকতেছে মূলত 5টি। বাতাসে রঙের গন্ধ, হাতুড়ি বাটলের ঠুকঠাক শব্দ আর শিক্ষার্থীদের সম্মিলিত কোলাহল, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, আর এই বৈশাখকে বরণ করতেই এত শত আয়োজন। বৈশাখের একদম শেষ সময় এসে রঙের তুলিতে একদমই কর্মব্যস্ত সময় পার করছেন তারা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নানা আয়োজনে বাংলার নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে শিক্ষার্থীরা ব্যস্ত রং তুলির কাজে। বইছে উৎসবের আমেজ। পুরনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে বাঙালি। বর্ষবরণের প্রস্তুতির শেষ সময়ে ব্যস্ত নারায়ণগঞ্জ চারুকলা বিভাগের কারুশিল্পীরা। আবহমান বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে কাজ চলছে। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে যে বৈশাখী আয়োজন হচ্ছে, এর মধ্যে পটচিত্র এবারের মতো প্রথম। লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ট্যাপা পুতুল, মাটির সরা, পটচিত্র, বাঘ, প্যাঁচা, মুখোশ, হাতি, পটারি তৈরি করছেন তারা। প্রত্যেক বছরই আমাদের চারুকলাতে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। পয়লা বৈশাখের চাওয়া পাওয়া তো একটাই, যে সবাই সুস্থ থাকুক, মঙ্গল হোক সবার। বাংলা নববর্ষ বরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম। তৈরি করা হচ্ছে বৈচিত্র্যময় সব মোটিভ। কাগজ ও মাটির সরাচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রাণীর মুখাবয়ব। দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষ আয়োজন হচ্ছে আমাদের ব্যাঙের বিয়ে, যেটা পাঞ্চিনির আয়োজন, সেটাও চারুকলা বিভাগের তত্ত্বাবধানেই হচ্ছে। আমরা জাকসুর পক্ষ থেকে আমরা সমস্ত সদস্য এবং বিভিন্ন হল সংসদ আমরা সবাই সম্মিলিতভাবে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিব। বর্ষবরণের দিন থাকবে প্রদীপ প্রজ্বালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুতুল নাচ, লাঠি খেলা, লোকজ সঙ্গীত সহ নানা গ্রামীণ আয়োজন। এই ঐতিহ্যগুলো ধরে রাখতে হবে, তো মানুষ যেন প্রাণীর প্রতি, উদ্ভিদের প্রতি সহনশীল হয়। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে এটা পালন করি এবং ছড়িয়ে দিতে চাই সমাজের মাধ্যমে। বিগত বছর স্বল্প পরিসরে বাংলা বর্ষবরণ হলেও এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রাম থেকে শহর সবখানে বাঙালির নবজাগরণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রা, পান্তা ইলিশ আর বৈশাখী মেলায় থাকছে বর্ণিল নানা আয়োজন। তবে সব ছাপিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় কৃষক। জ্বালানি সংকটে সেচ বন্ধ হলে ফিকে হবে নবান্নের মূল আনন্দ।
চলনবিল সংলগ্ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের মাঠ জুড়ে সোনার ধান পোক্ত হতে শুরু করেছে শীষ। বৈশাখের মাঝামাঝি পাক ধরলে শুরু হবে কাটামারাই। এই সময়ে দরকার বাড়তি সেচ। তবে সেচ নিয়ে আছে শঙ্কা। জ্বালানির অপ্রতুলতায় সংকট দেখা দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তাই কৃষকের কপালে চিন্তার ভাঁজ। আমার এখনো 3টা সেচ দিতে হবে। রবিবার থেকে ঘুরেছি, তেল পাচ্ছি না। এই তেল আমার 10 লিটার আসছিল আগে, এই জন্য সেচ দিতে পারলাম। উদ্বেগ উৎকণ্ঠার দোলাচলেও থেমে নেই বর্ষবরণের প্রস্তুতি। কৃষকের কাছে পহেলা বৈশাখ সংস্কৃতিকে আঁকড়ে ধরার লড়াই। বৈশাখে আমরা ইলিশ মাছ কিনে পরিবার নিয়ে আমরা সবাই পালন করে খাই। এইবারও বৈশাখ পালন করবো, কেনাকাটাও করবো, আর ঘোরাফেরাও হবে। বৈশাখ বরণে গ্রামের পাশাপাশি শহরেও আয়োজনের কমতি নেই। বর্ষবরণে গ্রামের মেলার আয়োজন একদিনের হলেও শহরে চলবে টানা 5 দিন। আমরা এবার বৈশাখী মেলা করছি বগুড়া সাংস্কৃতিক ফোরাম এবং জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার পক্ষ থেকে। আমাদের প্রাণের জায়গা বগুড়া পৌর পার্ক টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোভাযাত্রাকে রঙিন করতে ব্যস্ত আর্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এবারের আমাদের মূল স্লোগান নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। এটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করছি। আর্ট কলেজের এই কারুকার্যগুলো শুরু করছি, 15 দিন হচ্ছে। বিভিন্ন ধরনের কারুকার্যের ভিতরে আমাদের চালুন আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ আছে। এই আধুনিক সভ্যতায় এটা গ্রাম থেকে শহরে, এখন এটা তো আমাদের ঢাকাতে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এটাকে অনেক বড়ভাবে এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই বর্ষবরণ অনুষ্ঠানটা আমাদের প্রাণের উৎসব হিসেবে আমরা পালন করে আসছি। নতুন বছর বয়ে আনবে সুখ সমৃদ্ধি, মুছে দেবে পুরনো বছরের ক্ষত, এমন প্রত্যাশা সবার। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ঈদের ছুটির সুযোগে বেষ্টনী দিয়ে জমি দখল করে নেয় মাহমুদুল হাসান ও কামাল হোসেন, এবং তবে অভিযুক্তদের দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজে প্রবেশ করতেই চোখে পড়বে এই সাইনবোর্ড, যেখানে স্থানীয় এক ব্যক্তি কলেজের পুকুর দখলে নিয়েছেন নিজের দাবি করে। স্থানীয়রা বলছেন, 1998 সালে দানের 4 একর জমিতে প্রতিষ্ঠার পর থেকেই পুকুরটি ভোগ করে আসছে কলেজ কর্তৃপক্ষ। আমি 2024 সালে পুকুর ইজারা নেই। আমার 27 সালের জুন পর্যন্ত আমার কলেজে এটার ইজারার মেয়াদ। মাজারুল নামে এক ব্যক্তি, উনি যখন আইসা বললো যে আমরা তো এই জায়গা আমাদের, তোমরা এনে মাছটা সরায় নাও। আমি এটার মালিক না, এটার মালিক কলেজ কর্তৃপক্ষ। আমি টেন্ডারের মাধ্যমে ইজারা নিচ্ছি, যদি কলেজ যদি আমাকে নির্দেশনা দেয় তখন আমি মাছ সরায় নেব। তবে 2007 সালে পুকুরের 41% জমি নিয়ে তৈরি হয় জটিলতা। মাহমুদুল হাসান ও কামাল হোসেন গং জমিটি নিজের দাবি করলে এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় দুই পক্ষ। মামলাটি এখন রয়েছে উচ্চ আদালতে। কলেজ কর্তৃপক্ষের দাবি, মামলা চলমান থাকলেও প্রভাব খাটিয়ে দাবিকৃত সম্পত্তির চেয়ে দ্বিগুণ জমি দখল করে নেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের সময় আমরা সবাই ছুটিতে চলে গেছি। অ্যাডভোকেট মাহমুদুল হাসান সাইনবোর্ড প্লাস পুকুরের মাঝখানে জায়গাটুকু সে দখলে নিয়ে নিছে। মামলা চলমান আছে, যেহেতু মামলা নিষ্পত্তি হয় নাই, আমি মনে করি অনিষ্পত্তি সম্পত্তির মধ্যে একজনকে বুক দখল করতে পারে না। তাতে ক্ষোভ ছড়িয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এই কলেজের জায়গাটি রক্ষার জন্য প্রয়োজনে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলব, কারণ এই কলেজটি অবৈধভাবে আমরা দখল হতে দিব না। যারা জোর জবরদস্তি করে দখল করতে চাইতেছে, এটা ইটনা কলেজেরই ছিল, আর বর্তমানে তারা চাইতেছে তারা এটা নিজের আওতায় নিয়ে যেতে। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে দখল নয়, এই জমি নিজেদের পৈতৃক দাবি করেছেন অভিযুক্তরা। এনে আসলে এই জায়গার প্রকৃত মালিক আমরা, এনে কলেজের বিন্দু মাত্র জায়গা নাই। আমার জায়গায় আমি সাইনবোর্ডটা নিয়েছি, এনে কোর্টের কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। বুঝাই দেওয়ার তো কিছু না, আমি আমার জায়গায় আছি, আমি আমার পৈতৃক সম্পত্তি, আমার পিতা খরিদার সম্পত্তি, আমি আমার জায়গায় আছি, এনে বুঝাই দেওয়ার কারো কিছু নাই। বাবা থাকতেই এই প্রপার্টিগুলি আমাদের কিনা, এই সম্পত্তি তার পক্ষে রায় আছে এবং এখন সে এই প্রপার্টি তার নিয়ন্ত্রণে নিছে, এটা আমরা শুনছি। তো এটা আমার কোনো কিছু এখানে সম্পৃক্ততা নাই। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে কলেজের সম্পত্তি সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। ডিভিসি,
নিউজ ডেস্ক। শোক আর শ্রদ্ধায় আজ চিরবিদায় জানানো হবে সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে। বিকাল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য। সঙ্গীত জগতের এই কিংবদন্তির মৃত্যুতে রাজনীতিবিদ সহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুম্বাইয়ের লোয়ার পারালের নিজ বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ভক্তরা। এরপর বিকাল 4টায় শিবাজি পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য। অতিরিক্ত ভিড় এড়াতে ভক্তদের শেষকৃত্যস্থলে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আশা ভোসলের ছেলে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।